প্রফেসর ইউনূসের আমলে এই দৃশ্য বারবার দেখেছি আমরা। প্রফেসর ইউনূসের আমলে সেভেন সিস্টার্স ভেঙে দেব, চিকেন নেক দখল করে নেব, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দিব যেন ভারতকে ধ্বংস করে দেয়, ভারতের সঙ্গে গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, ভারতকে ছেড়ে কথা বলবো না, ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং দূতাবাসের ইট খসিয়ে নেব, দূতাবাসে পাথর ছুঁড়ে মারব। ওই ইউরেনিয়াম বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তো দূতাবাসের ইট খুলতে গিয়েছিলেন, তাকে বাড্ডাতে ঠেকিয়ে দেওয়ার মতো সামর্থ্য পুলিশের হয়েছিল, তা না হলে তো তিনি ইউরেনিয়াম দিয়ে দূতাবাসই উড়িয়ে দিতেন। এবার ইউনূস সরকারের আমলে যে ব্যাপারগুলো দেখেছি সেই ব্যাপারের একটা অবসান হবে বলে আমরা মনে করেছিলাম, যে ভারত বিদ্বেষী রাজনীতিকে যে নগ্ন চেহারা দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, এবং কথায় কথায় ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে শেখ হাসিনা, এরকম কথা বলেছে। 21 লাখ অবৈধ ভারতীয় তত্ত্ব ডক্টর আসিফ নজরুলের মেটিকুলাস কথাবার্তায় আমরা যেগুলো পেয়েছি, কোনো কিছুরই আমরা প্রমাণ পাইনি। একদিকে যেমন প্রমাণ পাইনি, তারা প্রমাণ দিতে পারেনি, অন্যদিকে তারা নিজেরাই আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করেছে, পাকিস্তানের সঙ্গে গোলামির চুক্তির একটা দ্বার প্রান্তে গিয়েছে। এবার আবার শুরু হয়েছে ভারতীয় দূতাবাস অভিমুখে আন্দোলন সংগ্রাম। এবার একটা আজাদ পার্টি নামে একটা দল সামনে এসেছে। এরা আসলে কারা? ডক্টর ইউনূসের এক্সটেনশন, এনসিপির এক্সটেনশন, জামাতের এক্সটেনশন, নাকি নতুন কেউ হওয়ার কথা নয়। কারণ গত 1.5-2 বছরে আমরা যতগুলো প্ল্যাটফর্ম দেখেছি, সেই প্ল্যাটফর্মের শেকড় একটাই। এখন আপনি বুঝে নেন শেকড়টা কোথায়। একটা শেকড় থেকে বহু নামে বহু প্ল্যাটফর্ম খোলা হয়েছে, তাদের লেবাস, তাদের বক্তব্য, তাদের আদর্শ, নীতি, কর্মকাণ্ড সবই এক। শুধুমাত্র ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে যেন এজেন্ডা বাস্তবায়ন করা যায়, সেই কারণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন ভিন্ন ইস্যু, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন হাদি এগুলো তৈরি করা হয়েছে এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই কাজগুলো করা হয়েছে। এবার আমরা দেখছি ভারতীয় দূতাবাস অভিমুখে আবারও আন্দোলন সংগ্রাম। অবশেষে গুলশানে কোনো মতে পুলিশ তাদের ঠেকিয়ে দিয়েছে। তারা আজাদ পার্টি। চলুন তাদের বক্তব্য কি, তাদের আন্দোলনের উদ্দেশ্য কি, এরা কারা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে রাতে ভারতীয় দূতাবাস অভিমুখে এক ধরনের লং মার্চ করেছে একটা দল, কয়েকজন মানুষ, এবং সেটা গুলশানে ঠেকিয়ে দেওয়া হয়েছে। গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা। তাও আর মশাল মিছিল করেছে, যেটা দৃশ্যত খুব ভয়াবহ। কারণ আগুন সাথে নিয়ে সেই আগুন দিয়ে অনেক ধ্বংসাত্মক কিছু করা যায়। কি বলছে গণমাধ্যম, চলুন একটু জানি। রাজধানীতে অবৈধ পুশিন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশের আজাদ পার্টি। তবে গুলশান 1 গোল চত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে সেখানে বসে বিক্ষোভ মিছিল করে তারা। আজকে রাত 8:30টার পরে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান 1 গোল চত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। চিন্তা করা যায়, মহাখালীর আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত এত দীর্ঘ রাস্তা মশাল মিছিল করতে দেয়া হয়েছে। গোলচত্বরে আসলে এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তারা সড়ক ত্যাগ করে। অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করতেও দেয়া হয়েছে। এটা এই ঘটনাগুলোর মাধ্যমে কি আমাদের কূটনৈতিক সাফল্য আসবে? আমরা 2-3 দিন আগেই একটা বড় ধরনের ঘটনা মোকাবেলা করলাম। শুধুমাত্র ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যিনি এখন কাজ করছেন ডাক্তার জাহিদ, তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ব্যক্তিগত বক্তব্য, এসবের কারণে ভারত তাকে
কালো তালিকাভুক্ত করেছে, সেই ব্যক্তিকে যখন ভারত দিল্লি বিমানবন্দরে আটকে দিল, সেটা নিয়ে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো ভাই। ওইটাকে কেন্দ্র করে আমাদের এখনো অনেক কাজ বাকি, যে ভারতের সঙ্গে এই ধরনের ঘটনা যেন না হয়, একটা সমঝোতা তৈরি করা, একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি করা। আপনি আবার অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করছেন এবং পুলিশ সেটা করতে দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার মুখপাত্র রাশেদ প্রধান সহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার বোঝা গেছে এরা কারা? আমার মনে হয় যে এবার পরিষ্কার যে এরা কারা। এরা ওই যে শেকড় একটা এক্সটেনশন অনেকগুলো বলছিলাম, ওটাই এবং এটাই যে করবে এটা খুবই স্বাভাবিক। তারা যদি তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে হয় তাহলে করবে, একটা জায়গায় আন্দোলন করবে, সভা করবে, সমাবেশ করবে, কিন্তু দূতাবাস অভিমুখে আপনি মশাল মিছিল করবেন, এটা কি কোনো শোভন দৃশ্য? এর আগে তো ইউরেনিয়াম বিজ্ঞানী দূতাবাসের ইট খসিয়ে নিতে গিয়েছিল। প্রফেসর ইউনুস কি পেরেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে? যেটা প্রফেসর ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্বীকার করেছেন যে আমাদের সময় আমরা সম্পর্ক ভালো করতে পারিনি, কিংবা বলা যায় যে তিনি এক অর্থে মেনে নিয়েছেন যে আমরা ভালো করতে চাইনি। তো আমরা কি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই, যুদ্ধ বাঁধাতে চাই? এই ইউরেনিয়াম বিজ্ঞানী এবং এই যে আজকের এই সমাবেশে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এখন সাম্প্রদায়িক শক্তির এক একটা হাতিয়ার। তাহলে এই কর্মকাণ্ড কি বিএনপি সরকারকে বিপদে ফেলছে না? বিএনপি সরকার যে এত দীর্ঘ রাস্তা তাদেরকে এই মিছিলটা করতে দিল, গুলশান 1 পর্যন্ত তাদেরকে যেতে দিল, মহাখালী আমতলী থেকে গুলশান 1 এই রাস্তাটা মিনিমাম 2 কিলোমিটার হবে। তো এই 2 কিলোমিটার রাস্তা তাদেরকে যেতে দিল, এটা কি ঠিক কর্ম হলো? আমার মনে হয় যে কোনো ভুলভালের দিকে আছে। যে শেকড় এবং শেকড়ের এক্সটেনশনের কথা বলছি, এই শেকড় এবং এক্সটেনশন ব্যাপারে সরকার যদি সচেতন না থাকে, এই ধরনের কর্মকাণ্ড যদি হতেই দেয়া হয়, এর পাল্টা বাংলাদেশের কারো কুশপুত্তলিকা ভারতে দাহ হবে। আপনি ঠেকাতে পারবেন? যদি আজকে আপনি ভারতের অমিত শাহর কুশপুত্তলিকা পোড়াতে দেন, তাহলে কালকে পশ্চিমবঙ্গে শুভেন্দুর নেতৃত্বে যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়, কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা টার্গেট করে, তাহলে সেটা কি আমাদের জন্য সম্মানজনক হবে? কিন্তু তখন আমরা বলবো যে ওরা এটা করছে কেন? আমরা যদি করি তাহলে ওরা করবে না কেন? আমরা আমার দেশে করব, রাম মন্দির হলে, রাম মূর্তি হলে সেটা বাধা দেব, সেটা ভাঙার এআই ছবি বানিয়ে ফেসবুকে ক্যাম্পেইন করব, অন্যের ধর্মে আঘাত দেব, আমরা মানে একের পর এক মন্দিরের মূর্তি ভাঙব, সেই কাজগুলো আমরা করব। আমরা যখন করছি তখন ঠিক, কিন্তু শুভেন্দু জেতার পরে যখন মুসলমানদের উপরে টর্চার হচ্ছে, তখন আমরা বলছি যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে। ভাই, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে এটা তো স্বীকৃত, তার বিরোধিতা তো আমরা অবশ্যই করব, কিন্তু যখন সেই বাক্যটা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের মুখে শোনা যায়, তখন সেটা হাস্যকর মনে হয় না? ওই যে সংসদে একদিন আগেই এই উদাহরণটা দিয়ে জামাতের একজন এমপি বিপদে পড়েছেন, স্পিকার অশ্লীল কথা বলার জন্য তার কথা এক্সপান্স করিয়েছেন, ঝাঁঝর এবং সুঁই এবং চালুনের উদাহরণ দিয়েছেন। সুঁই বলছে চালুনকে যে তোর কত ফুটারে, এবং সেই তোর কত ফুটারে এটা বলার আগে মানুষের একটা সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গের নাম বলেছেন তিনি, এই কারণেই স্পিকার সেটাকে অশ্লীল বলেছেন। একজন জামাতের এমপি যিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্মচর্চা করেন, তিনি অশ্লীল কুশ্লীল কথাবার্তাও তিনি বলছেন। কিন্তু ব্যাপারটা ওইটাই যে ব্যাপারটা কিন্তু সত্য। সুঁই তার পেছনে একটা ফোঁটা, সে চালুনকে বলছে যে তোর কত ফোঁটা রে, অথচ ওর ধারণাই নাই যে ওরও ফোঁটা রয়েছে। ব্যাপারটা এটা সুঁই আর চালুনের উদাহরণ দিলে ব্যাপারটা একটু অসামঞ্জস্য মনে হবে। এখানে ঝাঁঝর আর চালুনের উদাহরণ আসলে সামঞ্জস্যপূর্ণ, এবং সেটাই স্বীকৃত বাংলা সাহিত্যের প্রবাদের দিক থেকে। ঝাঁঝর চালুন ঝাঁঝরকে বলছে, ঝাঁঝর চালুনকে বলছে তোর কত ফুটারে। ব্যাপারটা ওইটাই যে এক সাম্প্রদায়িক শক্তি আর এক সাম্প্রদায়িক শক্তির কর্মকাণ্ডকে বলছে ওরা সাম্প্রদায়িক, ওরা টর্চার করে মুসলমানদের উপরে। যখন বাংলাদেশে আপনি
মূর্তি স্থগিত করে দেন, বন্ধ করে দেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, ভেঙে ফেলার হুমকি দেন, তখন সেটা সাম্প্রদায়িক রাজনীতি হয় না। সুতরাং এর থেকে বাঁচার একমাত্র উপায় সহনশীল কর্মকাণ্ড, সহনশীল আচরণ এবং সহনশীল রাজনীতি। এবং দুই দেশের সম্পর্ক বিএনপি সরকারকে মনে রাখতে হবে যে ভারতের সঙ্গে বিএনপি যেন কোনোভাবেই ভালো সম্পর্ক তৈরি করতে না পারে, তার জন্য এই শক্তিটা, ওই যে শেকড়কে কেন্দ্র করে বহু প্ল্যাটফর্ম, ওই শক্তিটা আজীবন চেষ্টা করে যাবে, প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। কারণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হলেই তারা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করার যে স্বপ্ন, সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে যাবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।